আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর মাস্টার কনসেপ্ট এডুকেটের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। তো আমরা তোমাদেরকে ইংলিশ ভার্সনের যে ক্লাসগুলো নিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে শুরু করব বোটানি চ্যাপ্টার 8, দ্যাট ইজ টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। তোমাদের সুবিধার্থে আমরা এই লেকচারটাকে দুইটা ভাগে ভাগ করেছি। তো সেই লেকচারের আজকে ফার্স্ট লেকচার অর্থাৎ টিস্যু অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এই সম্পর্কে আজকে তোমাদেরকে আমরা ধারণা দিব। তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের লেকচার। টিস্যু জিনিসটা তোমরা সেই অনেক আগে থেকেই জানো, স্পেশালি ক্লাস 8 থেকে তোমরা টিস্যু সম্পর্কে জেনে আসতেছো। টিস্যু মানে কি? টিস্যু মানে হচ্ছে অ্যাগ্রিগেশন অফ সিমিলার অর ডিফারেন্ট টাইপ অফ সেলস। সবসময় যে সিমিলার সেল হতে হবে ব্যাপারটা এমন না, কখনো কখনো ডিফারেন্ট টাইপ অফ সেলগুলোও কী হতে পারে, অ্যাগ্রিগেট হতে পারে। তো ধরো আমি যদি বলি যে এখানে বেশ কয়েকটা সেল দেখাচ্ছি, এটা দেখো সেলগুলো, এটা দেখতে কিন্তু মোটামুটি প্রায় একই রকম। তাহলে এদের স্ট্রাকচার মোটামুটি প্রায় সিমিলার, এবং এই সাথে যদি আমরা বলি এদের যে অরিজিনটা তাদের সেম হবে, সেম অরিজিন থেকে তাদের হবে, ঠিক আছে, উৎপন্ন হবে। এবং এদের মোটামুটিভাবে তারা প্রায় একটা স্পেসিফিক ফাংশন করবে। তাহলে যদি কোনো তোমার হচ্ছে সেল, কয়েকটা সেল যদি মিলে তারা হচ্ছে তোমার সেম অরিজিন থেকে তৈরি হয় এবং তারা স্পেসিফিক ফাংশন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো হলো টিস্যু। তাহলে আমরা টিস্যু কাকে বলছি দেখো, টিস্যু ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাগ্রিগেশন অফ মরফোলজিক্যালি সিমিলার সেলস। বইয়ে সিমিলার সেলসের কথা বলেছে, বাট এটা ডিফারেন্ট সেল হলেও হতে পারে, সমস্যা হবে না। আচ্ছা, অফ সিমিলার অরিজিন, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে সিমিলার অরিজিন, তার মানে তাদের অরিজিনটা সেম হবে। অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইন্টারসেলুলার ম্যাটার, যদি কখনো তাদের মাঝখানে এখানে কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে তাহলে সেটাও এর সাথে অ্যাড হতে পারে। যেমন আমরা যদি অ্যানিমাল টিস্যু বলি, তাহলে অ্যানিমাল টিস্যুতে তোমার হচ্ছে ম্যাট্রিক্স, এটাও অ্যাড হবে টিস্যুর মধ্যে। আচ্ছা, এরপর আসো অ্যাক্টিং টুগেদার টু পারফর্ম ওয়ান অর মোর স্পেসিফিক ফাংশনস ইন দ্য বডি। তার মানে তারা স্পেসিফিক একটা ফাংশনও করতে পারে, চাইলে তারা ডিফারেন্ট ফাংশনও করতে পারে। তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে টিস্যু। তাহলে একটা টিস্যু হওয়ার জন্য তাদেরকে কি হতে হবে, অ্যাগ্রিগেশন অফ সেলস হতে হবে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এদের তোমার হচ্ছে সেম অরিজিন থাকতে হবে বা সিমিলার অরিজিন থাকতে হবে, এটা হচ্ছে নাম্বার 2 তোমার হচ্ছে শর্ত বা তাদের তোমার হচ্ছে কন্ডিশন। এবং থার্ড যেটা বলেছি যে ওয়ান অর মোর, ঠিক আছে, স্পেসিফিক ফাংশন, তাদের এই স্পেসিফিক ফাংশন হতে হবে। তাহলে এই তিনটা যদি শর্ত বা কন্ডিশন যদি কেউ ফুলফিল করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলছি হলো টিস্যু। তাহলে টিস্যুতে আমরা বলছি অ্যাগ্রিগেশন অফ সিমিলার অর ডিফারেন্ট টাইপ অফ সেল উইথ সিমিলার অরিজিন অ্যান্ড পারফর্ম ওয়ান অর মোর তোমার হচ্ছে স্পেসিফিক ফাংশনস। তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে টিস্যু। আর যদি এটা অ্যানিমাল টিস্যু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারসেলুলার যে সাবস্টেন্স বা যেটা ম্যাট্রিক্স, এটাও এর সাথে ইনক্লুড হবে। তাহলে এটা হলো আমাদের টিস্যু। যেহেতু আমরা বোটানি পড়ছি, সো আমাদের এই জায়গাতে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে প্ল্যান্ট টিস্যু। তাহলে এখন আসো প্ল্যান্ট টিস্যুর মধ্যে যদি আমরা বলি তারা কয় টাইপের হতে পারে। প্ল্যান্ট টিস্যু বেসিক্যালি হচ্ছে 2 টাইপস, ঠিক আছে, 2 টাইপসের প্ল্যান্ট টিস্যু হয়। যেমন আমি যদি এখানে ফার্স্ট যেটা বলছি টিস্যু, তাহলে এই টিস্যুটা 2 ধরনের হতে পারে। খেয়াল করো, ফার্স্ট যে টিস্যুটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এই টিস্যুটাকে আমরা বলি মেরিস্টেম্যাটিক টিস্যু। মেরিস্টেম্যাটিক টিস্যু, ঠিক আছে। মেরিস্টেম্যাটিক শব্দের অর্থ কি? দ্যাট ক্যান ডিভাইড, তার মানে যে সকল টিস্যুর সেলগুলা ডিভিশন করতে পারবে, সেল ডিভিশন করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মেরিস্টেম্যাটিক। আর যে সকল মেরিস্টেম্যাটিক তোমার হচ্ছে টিস্যুর সেলগুলো ডিভিশন করতে করতে কোনো একটা সময় আসবে যখন তারা আর ডিভাইড করতে পারবে না, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু। তাহলে আমরা যদি বলি টিস্যু, প্ল্যান্ট টিস্যু, স্পেসিফিক্যালি এটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু। তাহলে আমরা যদি বলি প্ল্যান্ট টিস্যু কয় ধরনের, তাহলে অ্যাকর্ডিং টু ডিভিশন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু
ডিভিশন আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল্ড মেরিস্টেম্যাটিক টিস্যু দ্যাট ক্যান ডিভাইড অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড পার্মানেন্ট টিস্যু দ্যাট ক্যানট ডিভাইড। তার মানে এই যে আমরা প্ল্যান্ট টিস্যুকে ভাগ করেছি এটা বেসিক্যালি হচ্ছে তাদের ডিভিশন পাওয়ার আছে কি নাই তার উপর বেস করে আমরা ভাগ করেছি। তো এখন খেয়াল করো এই যে আমরা দুইটা টিস্যু দেখতেছি এই দুইটা টিস্যুর ক্যারেক্টারগত কিছু কি আছে ডিসিমিলারিটি আছে। তো আমরা এই ডিসিমিলারিটিটা জানবো যে এদের ডিসিমিলারিটা কি কি জায়গায় আছে। তো খেয়াল করো এই যে আমরা মেরিস্টেম্যাটিক টিস্যু দেখতেছি এই মেরিস্টেম্যাটিক টিস্যুর মধ্যে তোমরা যদি আমরা পয়েন্টগুলো বলি যে কি কি পয়েন্টের আন্ডারে এদেরকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করতে গেলে দেখো আমরা এই জায়গায় বেশ কয়েকটা পয়েন্ট বলেছি। ফার্স্ট কথাটা হচ্ছে শেপ। তো আমরা যদি একটু শেপের কথাটা বলি যে এখানে দেখো এদের শেপটা কেমন, তাহলে এদের শেপটা হচ্ছে অনেকটা রেক্টেঙ্গুলার শেপ, বাট এদের শেপটা কেমন এটা হচ্ছে পলিগোনাল শেপ। তাহলে খেয়াল করো শেপগত দিক থেকে তাদের একটা ডিফারেন্স আছে। তাহলে এই ডিফারেন্সটা আমরা কি বলতে পারি মেরিস্টেম্যাটিক টিস্যু এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, ঠিক আছে শেপ হবে। আচ্ছা অনেক ক্ষেত্রে এরা ওভাল টাইপেরও শেপও হইতে পারে, ওভাল টাইপের শেপ হতে পারে। তবে পার্মানেন্ট যদি সেল হয় বা টিস্যু হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে পলিগোনাল, ঠিক আছে এটা হচ্ছে পলিগোনাল, ঠিক আছে পলিগোনাল শেপ হবে। এরপর যদি আমরা বলি সেল ডিভিশন পাওয়ার, এটা তো একটু আগেই বললাম আমরা যারা মেরিস্টেমেটিক সেল তাদের সেল ডিভিশন পাওয়ার কি থাকবে প্রেজেন্ট থাকবে, এরা সেল ডিভিশন করতে পারবে। অন্যদিকে যারা পার্মানেন্ট টিস্যু আছে বা পার্মানেন্ট সেল আছে এদের ক্ষেত্রে কোনো সেল ডিভিশন পাওয়ার নাই। সো সেল ডিভিশন পাওয়ার যদি বলি তাহলে এটা হবে অ্যাবসেন্ট। এরপর যদি আমরা বলি তাদের নেক্সট যেটা নিউক্লিয়াস, ছবিটা আমি আরেকবার দেখাই খেয়াল করো নিউক্লিয়াসটা ভালো করে খেয়াল করো ইটস লার্জ, এটা অনেক বড়, বাট এদের নিউক্লিয়াসটা দেখো কম্পারেটিভলি কিন্তু স্মল। এবং এদের যদি সাইটোপ্লাজমটা দেখি এটা কিন্তু বেশ থিক সাইটোপ্লাজম, বাট এদের সাইটোপ্লাজম দেখো এটা প্রেজেন্ট বাট এটা কিন্তু একটু থিন। তার মানে এটা যেরকম ঘন সাইটোপ্লাজম আছে এর কিন্তু এই সাইটোপ্লাজমের পরিমাণটা একটু হালকা হবে। তাহলে আমরা যদি বলি নিউক্লিয়াসের কথা তাহলে নিউক্লিয়াস হচ্ছে লার্জ, এদের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে লার্জ আর এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার স্মল, ঠিক আছে স্মল নিউক্লিয়াস হবে। তারপর যদি বলি সাইটোপ্লাজমের কথা, সাইটোপ্লাজমের ক্ষেত্রে এটা হবে হচ্ছে থিক সাইটোপ্লাজম, ঠিক আছে। আর যদি এদেরকে বলি তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে থিন সাইটোপ্লাজম হবে। এরপর যদি সেল ওয়ালের কথা আসি, আমরা যদি এদের সেল ওয়ালটা দেখি দেখো এই সাইডগুলো একটু খেয়াল করো, এই সাইডগুলো খেয়াল করো না কারণ এটা হচ্ছে দুইটা সেল ওয়াল একসাথে পাশাপাশি চলে আসছে। তো এই সেল ওয়ালটার দিকে তাকাও, এইখানের দিকে তাকাও আর এখানকার যে কোনো একটা পাশের দিকে তাকাও, তাহলে দেখবা এদের সেল ওয়ালটা কিন্তু বেশ পাতলা, তার মানে এটা থিন তোমার হচ্ছে সেল ওয়াল। এবং থিন সেল ওয়াল মানে কি, থিন মানেই হচ্ছে এই জায়গায় থাকবে হলো সেলুলোজ, আর এটা হলো থিক সেল ওয়াল, আর থিক সেল ওয়াল মানেই হচ্ছে এখানে থাকবে হচ্ছে তোমার পেকটিন তারপর লিগনিন, ঠিক আছে এই ধরনের সাবস্টেন্সগুলো থাকবে। তারপর যদি আমরা আসি দেখো এই দুইটা সেলের মাঝখানে কোনো কিন্তু স্পেস নাই, এই স্পেসটাকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেস। খেয়াল করো এইখানে যে স্পেসটা দেখতে পাচ্ছ আমি একটু ক্রস দিলাম, এই যে স্পেসটা এই স্পেসটাকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস, অর্থাৎ দুইটা সেলের মাঝখানে যে স্পেস তাকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেস। এখানে কিন্তু একটা ভালো রকম ইন্টারসেলুলার স্পেস আছে, বাট এখানে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস দেখো এদের কিন্তু এই জায়গাতে, ঠিক আছে এই জায়গাতে কি আছে ভ্যাকিউল আছে, হ্যাঁ দেখো আমি একটু গোল করে মার্ক করলাম দ্যাট ইজ দ্য ভ্যাকিউল, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভ্যাকিউল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যদি বাকি যেই ডিফারেন্সগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেল ওয়াল, তাহলে এদের ক্ষেত্রে সেল ওয়ালটা হচ্ছে থিন, এবং এই যে খেয়াল করো এদের যে সেল ওয়ালটা থিন, কেন এটা সেল ওয়াল থিন, কারণ এদের সেল ওয়ালে আছে সেলুলোজ, ঠিক আছে। আর অন্যদিকে এদের সেল ওয়ালটা হচ্ছে তোমার থিক, ঠিক আছে থিক, এবং থিক হওয়ার পেছনে কারণ কি, এদের থিক হওয়ার পেছনে কারণ হচ্ছে পেকটিন থাকতে পারে, তারপর হচ্ছে এদের সেল ওয়ালে তোমার লিগনিন থাকতে পারে, ঠিক আছে এই জিনিসগুলোর কারণে তাদের সেল ওয়ালগুলো কী হবে ঠিক হবে। তারপর সব মেটাবলিক অ্যাক্টিভিটি মানে এদের রিয়াকশন বা তাদের কাজ করার যে ক্ষমতা দ্যাট ইজ কল্ড মেটাবলিক অ্যাক্টিভিটি। যেহেতু এরা গ্রোয়িং সেল সো এই কারণে তাদের মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেশি, তার মানে এদের মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে মোর, ঠিক আছে। আর এরা যেহেতু গ্রোয়িং না সো এদের মতো মেটাবলিজম হয় বাট এটা খুবই স্লো এবং খুবই কম হয়, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি লেস মেটাবলিক অ্যাক্টিভিটি। তারপর যদি বলি সেল ভ্যাকিউল এবং ইন্টারসেলুলার স্পেস, এই দুটাই কিন্তু মেরিস্টেমেটিক সেলে অ্যাবসেন্ট, না কোনো সেল ভ্যাকিউল আছে
না কোনো তোমার হচ্ছে ইন্টারসেলুলার স্পেস আছে। অন্যদিকে যদি আমরা পার্মানেন্ট সেলের কথা বলি তাহলে এদের ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। দুইটা জিনিসই থাকবে, তাদের সেল ভ্যাকুয়ালও আছে, ইন্টারসেলুলার স্পেসও আছে। এখন যদি বলি মেরিস্টেমেটিক সেল কোথায় পাওয়া যায়, সাধারণত গ্রোয়িং রিজিয়ন, ঠিক আছে, যে সকল জায়গা গ্রো করবে তাদের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মেরিস্টেমেটিক সেলগুলা বা টিস্যুগুলা, তার মানে গ্রোয়িং 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 রিজিয়ন, ঠিক আছে। গ্রোয়িং রিজিয়ন যেগুলো আছে এই সকল জায়গায় আমরা পাবো হচ্ছে তোমার হচ্ছে এই মেরিস্টেমেটিক সেলগুলো, যেমন হতে পারে রুটস, হতে পারে স্টেম, তারপর হচ্ছে গ্রোয়িং লিফ, ঠিক আছে, এই সকল জায়গায় বা বার্ডস, এই সকল জায়গায় আমরা মেরিস্টেমেটিক সেল বা টিস্যুগুলো পাবো। এবার পার্মানেন্ট সেলগুলো কোথায় পাওয়া যাবে? পার্মানেন্ট সেলগুলো মূলত আমরা এটাও প্ল্যান্টেই পাবা, যেমন ধরো বিভিন্ন ধরনের যে ফাইবার্স, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাইবার্স, ঠিক আছে, ফাইবার্সগুলোর মধ্যে কি পাওয়া যায়, পার্মানেন্ট যে সেলগুলো বা টিস্যুগুলো আছে সেগুলো পাওয়া যাবে। তারপর হচ্ছে ভাস্কুলার, ঠিক আছে, ভাস্কুলার ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে, ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার যে সিস্টেম আছে সেখানেও তোমরা কি পাবা, তোমরা হচ্ছে এই ধরনের পার্মানেন্ট টিস্যু বা সেল পাবা। তাহলে আমরা মোটামুটিভাবে যদি মেরিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট সেলের মধ্যে ডিফারেন্সটা বলি, তাহলে ফার্স্ট অফ অল শেপগত ডিফারেন্স আছে, একটা রেক্টেঙ্গুলার আর একটা পলিগোনাল। তারপর আছে হলো সেল ডিভিশন যদি বলি, একটার ক্ষেত্রে প্রেজেন্ট আর একটা হচ্ছে অ্যাবসেন্ট। তারপর যদি বলি নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজমের কথা, দুইটার ক্ষেত্রে নিউক্লিয়াস সাইটোপ্লাজম আছে, তবে একটাতে লার্জ একটাতে স্মল, আর সাইটোপ্লাজম বেশি থাকবে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু বা সেলে, আর অন্যদিকে পার্মানেন্ট সেলে কম থাকবে। তারপর আসো সেল ওয়াল, সেল ওয়াল এটা থিন হবে আর এটা কি হবে, থিক। আর থিন হওয়ার পিছনে রিজন হচ্ছে সেলুলোজ, আর থিক হওয়ার পিছনে রিজন হচ্ছে পেকটিন এবং লিগনিন। এরপর যদি আসি মেটাবলিক অ্যাক্টিভিটি, তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটি মেরিস্টেমেটিক সেলে অনেক বেশি, সো মোর, আর এটার ক্ষেত্রে পার্মানেন্ট সেলের ক্ষেত্রে হবে লেস। তারপর যদি আসি সেল ভ্যাকিউল অ্যান্ড ইন্টারসেলুলার স্পেস, তাহলে এই ক্ষেত্রে সেল ভ্যাকিউল ইন্টারসেলুলার স্পেস এই দুটো জিনিসই মেরিস্টেমেটিক সেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট, আর অন্যদিকে পার্মানেন্ট সেলের ক্ষেত্রে প্রেজেন্ট। তারপর আসি আমরা গ্রোয়িং রিজিয়নের কথা, যে আমাদের এই মেরিস্টেমেটিক সেলটা থাকবে হলো গ্রোয়িং রিজিয়নে। তারপর আমরা পার্মানেন্ট সেল, এটাও তোমার বিভিন্ন জায়গায় পাওয়া যাবে প্ল্যান্টের মধ্যে, তবে সাধারণত বিভিন্ন ফাইবার্স এবং ভাস্কুলার যে সিস্টেমগুলো আছে তার মধ্যে আমরা মেরিস্টেমেটিক সেলগুলো বেশি পাবো, পার্মানেন্ট সেলগুলো বেশি পাবো। তাহলে এই হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট সেলের ডিফারেন্স। এখন দেখো আমরা এই যে মেরিস্টেম, ঠিক আছে, মেরিস্টেম মানে কি, যাদের সেল ডিভিশন আছে, তো এই জিনিসটার আমরা যদি ফাংশন বলি যে মেরিস্টেমগুলো কী কাজ করবে, অলরেডি তোমরা জানো যে মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক সেল এদের মূল কাজটা হচ্ছে গ্রোথ, ঠিক আছে। এরা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের গ্রোথ করবে, প্রাইমারি গ্রোথ বলো, সেকেন্ডারি গ্রোথ বলো, বিভিন্ন ধরনের গ্রোথে হেল্প করবে। দ্বিতীয়ত হচ্ছে দে ক্যান মেক নিউ সেলস, তার মানে নতুন নতুন সেল তৈরি করবে, ঠিক আছে। এবং এরপর আসে যে তারা যদি কোনো প্ল্যান্টে ড্যামেজ হয়, দে ক্যান রিফিল দ্যাট ড্যামেজ, অর্থাৎ তাদের ড্যামেজটাকে তারা কিছুটা কী করতে পারবে, কমাইতে পারবে। এরপর আসে প্রডিউস আদার টাইপস অফ টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু থেকেই তোমরা জানো যে এই আদার টাইপস অফ টিস্যু বলতে কাকে বোঝানো হচ্ছে, মূলত এটা হলো পার্মানেন্ট যে টিস্যুটা আছে, এই পার্মানেন্ট টিস্যুটা তারা কি করে তোমার হচ্ছে তৈরি করতে পারে। কারণ যখন মেরিস্টেমেটিক টিস্যু তার ফাংশনটা লস করে ফেলে তখনই সেটাকে আমরা নাম দিচ্ছি হলো পার্মানেন্ট টিস্যু। তাহলে আমরা মেরিস্টেমেটিক টিস্যু গ্রোথের জন্য, তারপর হচ্ছে তাদের নিউ সেলস জেনারেশনের জন্য, তারপর তাদের ড্যামেজগুলোকে রিপেয়ার করার জন্য এবং বিভিন্ন পার্মানেন্ট সেল বা টিস্যুকে তৈরি করার জন্য এই মেরিস্টেমেটিক সেলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আসো এই যে মেরিস্টেমেটিক সেল বা টিস্যু, এদেরকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে ক্লাসিফাই করলে আমরা কি কি পাবো, দেখো ক্লাসিফিকেশনটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। প্রথমত যদি বলি বেসড অন অরিজিন, তার মানে অরিজিন অনুসারে তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে প্রো মেরিস্টেম, দুই নম্বর হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, আর এটাকে আমরা বলি সেকেন্ডারি মেরিস্টেম। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। প্রো মেরিস্টেম মানে কি, প্রো মেরিস্টেম, হ্যাঁ প্রো, আচ্ছা এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, এমব্রায়োনিক স্টেজ, ঠিক আছে। যে সকল মেরিস্টেমেটিক টিস্যু এমব্রায়োনিক স্টেজে তৈরি হবে, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রো মেরিস্টেম। আর যারা প্রাইমারি যারা, ঠিক আছে, প্রাইমারি মানে কি মনে রাখবা, প্রাইমারি মেরিস্টেম হচ্ছে এরা এমব্রায়োনিক এই প্রো মেরিস্টেম থেকে তৈরি হবে এমব্রায়োনিক স্টেজে,
এবং এরপর এই প্রাইমারি যে মেরিস্টেম এরা মূলত প্রাইমারি গ্রোথ করবে। প্রাইমারি গ্রোথ মানে কি? প্রাইমারি গ্রোথ মানে হলো কোনো একটা প্ল্যান্টে যদি তোমার হাইট ঠিক আছে ইনক্রিজ করে বা লেন্থ ইনক্রিজ করে যে গ্রোথের কারণে, তাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি গ্রোথ। আর সেকেন্ডারি মেরিস্টেম এটা প্রাইমারি মেরিস্টেম থেকে তৈরি হয় এবং এটা হচ্ছে সেকেন্ডারি। যদি বলি সেকেন্ডারি মেরিস্টেম এটা কখন তৈরি হয়? সেকেন্ডারি মেরিস্টেমটা তৈরি হয় সেকেন্ডারি গ্রোথের সময়। সেকেন্ডারি যে গ্রোথ, ঠিক আছে, এই সেকেন্ডারি গ্রোথের সময় তৈরি হবে হলো সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে তিনটা মেরিস্টেম তিনটা আলাদা আলাদা টাইমে তৈরি হয়। ফার্স্ট টাইমটা হচ্ছে প্রো মেরিস্টেম, এটা এমব্রায়োনিক স্টেজে তৈরি হবে। প্রাইমারি মেরিস্টেম তৈরি হবে প্রাইমারি গ্রোথ, অর্থাৎ একটা প্ল্যান্ট যখন সে লেন্থে বড় হবে তখন হবে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, এবং তারপর যখন তাদের সেকেন্ডারি গ্রোথ শুরু হবে তখন সেটাকে বলা হবে সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, ঠিক আছে, আমরা বললাম যে প্রো মেরিস্টেম এটা অরিজিন হচ্ছে এমব্রায়োনিক স্টেজে, প্রাইমারি মেরিস্টেম এর অরিজিন হচ্ছে তোমার প্রাইমারি গ্রোথের সময়, তারপর সেকেন্ডারি মেরিস্টেম এটার তোমার হচ্ছে অরিজিন হবে যখন প্ল্যান্টটা পাশে বড় হবে, ওয়াইডতে বড় হবে, তখন এটাকে আমরা বলি সেকেন্ডারি গ্রোথ। আর এই সেকেন্ডারি গ্রোথের সময় অরিজিন হবে সেকেন্ডারি মেরিস্টেমের। এরপর যদি আসি বেসড অন লোকেশন অনুযায়ী আমরা এই মেরিস্টেম্যাটিক টিস্যুকে আমরা ভাগ করেছি তিন ভাগে। একটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম, দ্বিতীয়ত ইন্টারক্যালারি মেরিস্টেম এবং 3 নম্বর হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। চলো আমরা একটা ছবি দেখি। এই ছবিতে আমরা তিনটা মেরিস্টেম দেখাইছি। প্রথমত যেটা আছে এটার নাম হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল শব্দের অর্থ কি? এপিক্যাল শব্দটা আসছে অ্যাপেক্স থেকে, তার মানে এগুলা তোমার হচ্ছে যে রুট, তারপর হচ্ছে স্টেম, এদের এপিক্যাল যে রিজিয়নটা আছে তাদের এই এপিক্যাল রিজিয়নে পাওয়া যাবে এবং এই এপিক্যাল মেরিস্টেমগুলো প্ল্যান্টকে লেন্থে ইনক্রিজ করতে সাহায্য করবে। তারপর যদি বলো ল্যাটারাল মেরিস্টেম, ল্যাটারাল মানে কি? পাশে। তার মানে একটা প্ল্যান্টের দুই পাশে এই ধরনের মেরিস্টেম্যাটিক টিস্যু আমরা পাবো। ল্যাটারাল মেরিস্টেম যে কাজটা করে সেটা হলো একটা প্ল্যান্টের যে তোমার সেকেন্ডারি গ্রোথ এ হেল্প করে, অর্থাৎ পাশে মোটা হইতে সাহায্য করে। তাহলে যে সকল তোমার মেরিস্টেম্যাটিক টিস্যুগুলা তোমার হচ্ছে প্ল্যান্টের দুই ল্যাটারাল পজিশনগুলোতে থাকবে, অর্থাৎ দুই পাশে থাকবে, তাদেরকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এবং আরেকটা মেরিস্টেম আছে, এটাকে আমরা বলি ইন্টারক্যালারি মেরিস্টেম। এই ইন্টারক্যালারি মেরিস্টেমগুলো আসলে কই থাকে? ইন্টারক্যালারি মেরিস্টেমটা বেসিক্যালি থাকবে হলো দুইটা পার্মানেন্ট সেল বা টিস্যুর মাঝখানে। তার মানে এর উপরে থাকবে কিছু পার্মানেন্ট সেল, ধরো এখানে কিছু পার্মানেন্ট সেল আছে, আবার এর নিচেও কিছু পার্মানেন্ট সেল আছে। তাহলে দুইটা পার্মানেন্ট সেল, এটা হচ্ছে পার্মানেন্ট, হ্যাঁ, পার্মানেন্ট সেল বা টিস্যু, এটাও সেম পার্মানেন্ট সেল বা টিস্যু। যখন কোনো তোমার হচ্ছে টিস্যু দুইটা পার্মানেন্ট সেল বা টিস্যুর মাঝখানে থাকবে তখন এদেরকে আমরা বলবো ইন্টারক্যালারি মেরিস্টেম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন আমরা বললাম এটা তিন ধরনের মেরিস্টেম্যাটিক টিস্যু হতে পারে। এক নম্বর হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, যেটা তোমার হচ্ছে প্রাইমারি গ্রোথে হেল্প করবে এবং এটা এপিক্যাল রিজিয়নে থাকবে। ল্যাটারাল মেরিস্টেম এটা সেকেন্ডারি গ্রোথে হেল্প করে এবং এটা সাধারণত প্ল্যান্টের দুইটা পাশে থাকবে। আর অন্যদিকে ইন্টারক্যালারি মেরিস্টেম এটা থাকবে ইন বিটুইন টু পার্মানেন্ট টিস্যু বা সেলের মধ্যে থাকবে। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশন এবং এই ক্লাসিফিকেশনটা ছিল অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। তাহলে লোকেশন অনুযায়ী এপিক্যাল হবে, ইন্টারক্যালারি হবে আর হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বেসড অন ডিফারেন্সিয়েশন। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন শব্দটা আগে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। আমরা একটা অ্যানিমাল দিয়ে এক্সাম্পল দিই। ধরো একটা সেল আছে, হ্যাঁ, এটা এমব্রায়োনিক স্টেজে একটা সেল আছে। এই সেলটা চাইলে ধরো একটা সময় গিয়ে সে কিডনিতে কনভার্ট হতে পারে, কিডনি, ঠিক আছে, কিডনির সেল তৈরি করতে পারে। তারপর হচ্ছে এটা ধরো লিভারের সেলগুলো তৈরি করতে পারে, অথবা এটা তোমার হার্টের সেলগুলো তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা একটা সেল চাইলে ডিফারেন্ট টাইপ অফ সেলে পরিণত হতে পারে। তো এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন। তবে এই জায়গাতে আমরা এই যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যে ডিফারেন্সিয়েশনের কথাটা বলছি এটা হলো তিন টাইপের আমরা বলছি, ম্যাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম আর এটা হচ্ছে রিব মেরিস্টেম। এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা
ডিফারেন্সিয়েশনের তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কি আছে, তোমার হচ্ছে এক্সিস আছে বা তল আছে। হ্যাঁ, তো আমরা দেখো যদি কোনো একটা ডিফারেন্সিয়েশন শুধুমাত্র একটা এক্সিস বা একটা তল বরাবর প্লেট বরাবর হয়, তাহলে সেটাকে আমরা বলছি হলো রিপ। যেমন কোনো একটা প্ল্যান্ট শুধুমাত্র তোমার হচ্ছে লেন্থে বড় হচ্ছে, তার মানে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে শুধুমাত্র লেন্থে, তার মানে তারা লেন্থের দিকে কি করতেছে, ইনক্রিজ করতেছে, তাহলে সেটাকে আমরা বলবো রিপ। আর যদি এটা দুই দিকে ধরো, এটা লেন্থও বাড়তেছে, সাথে তোমার হচ্ছে মনে করো হলো তার হাইটও বাড়তেছে, তাহলে দুইটা তল বা হচ্ছে দুইটা রিজিয়নে তার কি হচ্ছে, তোমার হলো ডিফারেন্সিয়েশন হচ্ছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে তোমার প্লেট। ঠিক আছে, প্লেট। আর যদি কোনো একটা সেল তোমার সবগুলো তলেই বা সবগুলো রিজিয়নেই তারা ডিফারেন্সিয়েট করতে পারে, অর্থাৎ তারা মনে করো লেন্থে পাচ্ছে, তারা মনে করো ওয়াইডতে পাচ্ছে, অথবা এরা দেখা যাচ্ছে ভলিউমেও কি হচ্ছে, ঠিক আছে, এরা ডিফারেন্সিয়েট করতে পারছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মাস। তাহলে তিনটা তোমার হচ্ছে আমরা টাইপ বললাম বেসড অন ডিফারেন্সিয়েশন। যেমন একটা রুটস, সে শুধু কি হচ্ছে, লম্বায় বড় হচ্ছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে ওই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে রিপ মেরিস্টেম দিয়ে হচ্ছে। যদি ধরো একটা পাতার ক্ষেত্রে কি হয়, একটা পাতা যখন সে বড় হচ্ছে তখন কি হচ্ছে, তার লেন্থও যেমন ইনক্রিজ করতেছে, ঠিক আছে, তার ওয়াইডও কিন্তু কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে যেই ধরনের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে সেটাকে আমরা বলছি হলো প্লেট। আর যদি আমরা বলি ম্যাস, যেমন ধরো কোনো ক্ষেত্রে হচ্ছে তোমার কর্টিক্যাল এরিয়া অফ এ প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কি হয়, যখন ভেতরের সেলগুলা তোমার হচ্ছে কি হয়, ডিফারেন্সিয়েট হয়, তখন এটা সব দিকেই, ঠিক আছে, সব দিকে সেলগুলা কি হয়, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট হয়, সব দিকেই তার ডিভিশনটা হচ্ছে। তাহলে যদি সব দিকে, ঠিক আছে, হাইট, তারপর হচ্ছে তার ওয়াইড অথবা তার ভলিউম, সব দিকে যদি ডিফারেন্সিয়েশন হয়, তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলছি হলো ম্যাস মেরিস্টেম। তাহলে এটা হলো বেসড অন কি, ডিফারেন্সিয়েশন। আর আরেকটা ফাংশন আছে, আরেকটা টাইপস আছে, দ্যাট ইজ কল্ড বেসড অন ফাংশন। বেসড অন ফাংশনের মধ্যে আমরা যদি বলি, দেখো তিন ধরনের আমরা মেরিস্টেম্যাটিক টিস্যু বলতে পারি। একটা নাম হচ্ছে প্রোটোডার্ম। ডার্ম শব্দটা আসে ডার্মিস থেকে, ঠিক আছে, তার মানে এটা থেকে তৈরি হবে কি, ডার্মিস, সেটা এপিডার্মিস হতে পারে, ঠিক আছে। তাহলে ডার্মিস যারা তৈরি করবে বা কোনো ত্বক তৈরি করবে এপিডার্মিস, তাহলে এইটা যেখান থেকে তৈরি হবে এপিডার্মিস থেকে, যারা এপিডার্মিস তৈরি করবে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোটোডার্ম। তারপর আসো সেকেন্ড যেটা, দ্যাট ইজ কল প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম শব্দটা আসছে হলো এই ক্যাম্বিয়াম থেকে আসছে, ঠিক আছে। ক্যাম্বিয়াম মানে হচ্ছে কি, ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যুগুলা যার কাছ থেকে তৈরি হবে তাদেরকে আমরা বলি প্রোক্যাম্বিয়াম। তার মানে প্রোক্যাম্বিয়ামের কাজটা হচ্ছে ভাস্কুলার যে টিস্যুগুলো আছে, এই ভাস্কুলার টিস্যুগুলা তারা কি করবে, তৈরি করবে, দ্যাট ইজ প্রোক্যাম্বিয়াম। আর এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মানে কি, গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে এপিডার্মিস আর ভাস্কুলার টিস্যু ছাড়া একটা প্ল্যান্টে যা যা থাকবে, যেগুলো তার স্ট্রেংথ, তার রিজিডিটি, এগুলো দিবে, তাদেরকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। যেমন কর্টেক্স, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। তারপর হচ্ছে ধরো এন্ডোডার্মিস, ঠিক আছে, পেরিসাইকেল, এগুলোর নামগুলো একটু পরে তোমরা আরও ক্লিয়ার হবা। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এপিডার্মিস আর ভাস্কুলার যে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এগুলো বাদ দিলে আমাদের একটা প্ল্যান্টে যা যা থাকবে সেগুলোই হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম। সো ওই সকল জায়গায় আমাদের তোমার হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেমেটিক যে টিস্যুগুলো সেগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এই জায়গাতে মেরিস্টেমেটিক টিস্যুকে চারটা বেসিসের উপর ভাগ করলাম। ফার্স্ট বেসিস ছিল অরিজিন, ঠিক আছে, এর ভাগ করেছি প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ড ওয়ান ইজ বেসড অন লোকেশন। লোকেশনের উপর বেস করে এপিক্যাল, ইন্টারক্যালারি আর হচ্ছে ল্যাটারাল, এই তিন ভাগে ভাগ করেছি। বেসড অন ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের উপর বেস করে আমরা ম্যাস, প্লেট আর হচ্ছে রিপ, এই তিনটা ভাগে ভাগ করলাম। তো আমরা এগুলো সবগুলোই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে জিনিসগুলো কি। আর ফাংশনের উপর বেস করে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হলো প্রোটোডার্ম, যেখান থেকে এপিডার্মিস তৈরি হবে, প্রোক্যাম্বিয়াম, যেখান থেকে ভাস্কুলার টিস্যু বের হবে বা তৈরি হবে, আর গ্রাউন্ড মেরিস্টেম যেটা, সেটা হচ্ছে একটা প্ল্যান্টের রিজিডিটি দেওয়ার জন্য বা স্ট্রেংথ দেওয়ার জন্য যে টিস্যুগুলো দরকার সেগুলো তৈরি হবে এই গ্রাউন্ড মেরিস্টেম থেকে। সাইড বাই সাইড এই ধরনের মেরিস্টেমগুলো কিছু ফুড স্টোরেজও করতে পারে। সো ফুড স্টোরেজ, তারপর হচ্ছে তাকে একটা সাপোর্ট দেওয়া, ঠিক আছে, এই ধরনের কাজগুলো করে থাকে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই ছিল আমাদের মেরিস্টেমেটিক টিস্যুর ক্লাসিফিকেশন। তো চলো আমরা
এখন এই মেরিস্টেমেটিক টিস্যুর সম্পর্কে আমরা ইন শর্টে আমরা একটু দেখি কি বলা আছে। প্রোমেরিস্টেম এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে অ্যাপেক্স অফ রুট অর স্টেম, ঠিক আছে, এই জায়গায় থাকবে, ঠিক আছে। এবং এখান থেকে নর্মালি কি হয়, এখান থেকে প্রাইমারি মেরিস্টেম, হ্যাঁ, ফরমেশন ফাংশনটা কি, ফরমেশন অফ প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, তার মানে এদের কাজ হলো প্রাইমারি মেরিস্টেমটাকে তৈরি করা, প্রাইমারি মেরিস্টেম, তাহলে এদের কাজটা হলো এরা প্রাইমারি মেরিস্টেম তৈরি করতে সাহায্য করে। এরপর যদি আমরা বলি প্রাইমারি মেরিস্টেম এটা কই থাকবে, এটা স্যার থাকবে খেয়াল করো টিপ অফ দ্য স্টেম অ্যান্ড রুট, ঠিক আছে, একটা রুট এবং স্টেমের একদম যে এপিক্যাল রিজিয়ন সেই জায়গাগুলোতে থাকবে। এবং এদের মূল কাজটা হচ্ছে যে এরা প্রাইমারি গ্রোথে হেল্প করবে, এদের কাজটা হলো প্রাইমারি গ্রোথ। এরপর আসি সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম বলতে কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম এদেরকে বোঝানো হয়। কর্ক ক্যাম্বিয়াম মানে হলো যেখান থেকে কর্ক টিস্যু তৈরি হয়, তার মানে যেখান থেকে, ঠিক আছে, কর্ক টিস্যু তৈরি হবে তাদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। এবং এই সেকেন্ডারি মেরিস্টেমের মূল কাজটা হলো প্ল্যান্টের সেকেন্ডারি যে গ্রোথটা আছে এই সেকেন্ডারি গ্রোথটা হেল্প করা, ঠিক আছে। তাহলে আমরা তিনটা বললাম, প্রোমেরিস্টেম কোথায় থাকবে, অ্যাপেক্স অফ রুট অর স্টেম, সেকেন্ড আমরা বলেছি প্রাইমারি মেরিস্টেম থাকবে টিপ অফ দ্য স্টেম অ্যান্ড রুট, তারপর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমটা থাকবে কর্ক ক্যাম্বিয়াম অ্যান্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে। এই কর্ক টিস্যুগুলা বেসিক্যালি ডেড টিস্যু, ঠিক আছে, এটা কর্ক ক্যাম্বিয়াম থেকে তৈরি হয় এবং এটা হচ্ছে এপিডার্মিসের নিচে থাকে। তো এটা আমরা একটু পরে তোমাকে দেখাবো যে আসলে কর্ক ক্যাম্বিয়াম বা কর্ক টিস্যুটা কী জিনিস, ঠিক আছে। এরপরে আসো নেক্সট যেটা আছে সেটা হলো এদের ফাংশনগুলো। একটা প্রাইমারি মেরিস্টেম তৈরি করতেছে, একটার কাজ হলো প্রাইমারি গ্রোথ, আর সেকেন্ডারি মেরিস্টেমের কাজ হলো সেকেন্ডারি গ্রোথে হেল্প করা। এরপর আসো এপিক্যাল মেরিস্টেম, এটাও স্যার সেম, অ্যাপেক্স এ থাকবে, সেটা হচ্ছে টিপ অফ দ্য রুট অর স্টেমে থাকবে এবং এদের কাজ হলো যে লেন্থ, ঠিক আছে, লেন্থটাকে ইনক্রিজ করা, ঠিক আছে। তারপর যদি বলি ইন্টারক্যালারি মেরিস্টেম, ঠিক আছে, এটা মেইনলি থাকবে পার্মানেন্ট টিস্যুর মাঝখানে এবং এদের কাজটা হলো ইলংগেশন অফ ইন্টারনোডস। ইন্টারনোডস জিনিসটা কি, ধরো একটা গাছে এইখানে একটা গিট্টুর মতো আছে, এটাকে বলা হয় নোড, এখানে একটা গিট্টুর মতো আছে, এটা হলো নোড। তো খেয়াল করো এই নোডটা যদি ইনক্রিজ হতে হয়, ঠিক আছে, মাঝখানের এরিয়াটাকে বলা হবে ইন্টারনোড, এটা হলো ইন্টারনোড। তাহলে এই ইন্টারনোডাল যে এরিয়াটা আছে এটার যে তোমার হচ্ছে ইলংগেশন এইটাই করে থাকে হলো ইন্টারক্যালারি মেরিস্টেম। সো এই জন্য বলা হচ্ছে ইলংগেশন অফ ইন্টারনোডাল রিজিয়নস, ঠিক আছে। এছাড়া তোমার এই সকল রিজিয়ন থেকে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ, হ্যাঁ, তৈরি করা, ঠিক আছে, বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করা, এই কাজগুলো তোমার হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমটা করবে। তারপর হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেমটা তোমার হচ্ছে এটার লোকেশনটা হচ্ছে ক্যাম্বিয়াম স্ট্রিপস ফর্মড ইন দ্য ভাস্কুলার বান্ডল অ্যান্ড ইন দ্য কর্টেক্স, তার মানে এখানে হচ্ছে ক্যাম্বিয়াম স্ট্রিপস এবং হচ্ছে কর্টিক্যাল যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আমরা পাবো ল্যাটারাল মেরিস্টেম। এবং এই জায়গাগুলোতে তোমার হচ্ছে এই যে ক্যাম্বিয়াম স্ট্রিপ অথবা কর্টিক্যাল যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো, ধরো এটা হচ্ছে একটা কর্টেক্স এরিয়া, এই এরিয়াতে তারা যখন কি হবে তোমার হচ্ছে গ্রো করবে তখন সেই ক্ষেত্রে গার্থ মানে ওয়াইড অফ এ প্ল্যান্ট, ঠিক আছে, অর্থাৎ পাশে মোটা হইতে সাহায্য করবে। কর্টিক্যাল যে এরিয়া বা কর্টেক্স যে এরিয়াটা আছে এই এরিয়াটা মূলত হচ্ছে একটা প্ল্যান্টের গার্থ অর ওয়াইড ইনক্রিজ করতে সাহায্য করে। তাহলে এইটি হচ্ছে আমরা দুইটা ক্লাসিফিকেশনের আমরা হচ্ছে লোকেশন অ্যান্ড ফাংশন তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে আসি আমরা পরবর্তী আরও দুইটা, সেটা ছিল দেখো একটা হচ্ছে আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশনের উপর বেস করে ম্যাস, প্লেট অ্যান্ড রিপ। তো খেয়াল করো ম্যাসটা কোথায় থাকবে, একটা হচ্ছে কর্টেক্স, পিথ এরিয়া, এন্ডোপ্লাজম অ্যান্ড ডেভেলপিং স্পোরাঞ্জিয়া, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং এদের কাজটা হলো কি, আমরা বলছি এরা ডিফারেন্ট যে তোমার হচ্ছে রিজিয়নে তাদের ইনক্রিজ হয়, এতে করে তার বাল্ক অফ দ্য টিস্যু কী হয়, ইনক্রিজ হয়, অর্থাৎ তারা আয়তনে বা ভলিউমে কী হয়, বেড়ে যায়। তারপর যদি আসি নেক্সট প্লেট মেরিস্টেম, এটা সাধারণত তোমার হচ্ছে লিফ পাতার মধ্যে হয় এবং আলটিমেটলি এদের কাজ হলো তারা দুইটা প্লেনে ডিভাইড করে লিফের গ্রোথটাকে কন্ট্রোল। সো আমরা বলতে পারি যে এখানে দেখো যে দুইটা প্লেনে আছে, হ্যাঁ, অর্থাৎ দুইটা প্লেন বলতে কি বোঝানো হচ্ছে খেয়াল করো, এটা একটা লিফ, এই লিফের মধ্যে দেখবা যে এটা হচ্ছে তোমার লেন্থে ইনক্রিজ করবে, সাথে হলো ওয়াইডতেও ইনক্রিজ করবে। তো যদি কোনো তোমার হচ্ছে সেল ডিভিশন দুইটা প্লেনে হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে লেন্থ এবং ওয়াইড দুইটাতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে প্লেট মেরিস্টেম।
এরপর আসো আরেকটা হচ্ছে রিব মেরিস্টেম। রিব মানে হচ্ছে এটা একটা প্লেনে, ঠিক আছে, একটা প্লেনে যদি ডিভিশন হয় মেরিস্টেমেটিক টিস্যুটার, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে রিব মেরিস্টেম। যেমন ধরো কোনো একটা রুটস, ঠিক আছে, এই রুটসটা কি হচ্ছে শুধু লেন্থে ইনক্রিজ করতেছে, যদি লেন্থে ইনক্রিজ করে তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে একটা প্লেনে তার হচ্ছে সেল ডিভিশন হচ্ছে। তাহলে এরকমভাবে যাদের হবে তাদেরকে আমরা বলবো রিব মেরিস্টেম। তাহলে এটা কোথায় হয়? ইয়াং রুট, কর্টেক্স, তারপর হচ্ছে পিথ অফ ইয়াং স্টেম, হায়ার প্ল্যান্টস, এই সকল জায়গায় হতে পারে। তাহলে এই যে তিনটা আমরা বললাম, এই তিনটা মূলত হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য তোমার হচ্ছে তাদের সেল ডিভিশন বা ডিফারেন্সিয়েশন, এর উপর বেস করে মেরিস্টেমেটিক সেলের আমরা ডিভিশন বললাম। সো এটা এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। এবার আসো আমরা অ্যাকর্ডিং টু ফাংশন। ফাংশনের ক্ষেত্রে আমরা যদি বলি অ্যাকর্ডিং টু ফাংশন, তাহলে আমরা এখানকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম যেটা, এটার কাজ হলো এটা হচ্ছে আউটার প্রোটেক্টিভ কাভারিং, হ্যাঁ, আউটার প্রোটেক্টিভ কাভারিং এটা তৈরি করবে, এবং এটার মূল কাজটা হচ্ছে এপিডার্মিস অথবা এপিব্লেমা এগুলো তৈরি করা। অন্যদিকে প্রোক্যাম্বিয়াম যারা, এদের কাজ হলো গিভ রাইজ টু ভাস্কুলার টিস্যু তৈরি করবে, অর্থাৎ জাইলেম ফ্লেম, ঠিক আছে, ক্যাম্বিয়াম, ঠিক আছে, এই ধরনের ভাস্কুলার যে টিস্যুগুলো আছে এগুলোকে তৈরি করবে হচ্ছে আমাদের প্রোক্যাম্বিয়াম। এরপর হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর কাজ হলো ইট গিভ স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্ট, এবং অনেক ক্ষেত্রে এদের স্টোরেজ ফাংশন আছে, তার মানে এর পাশাপাশি এদের স্টোরেজ, হ্যাঁ, এই ফাংশনটাও তাদের ক্ষেত্রে আছে। এবং এটা কোথায় কোথায় থাকে দেখো, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম, এটা থাকবে হচ্ছে কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, তারপর পেরিসাইকেল, মেডুলারি রেইজ, তারপর হচ্ছে পিথ। তাহলে এই সকল জায়গাতে, হ্যাঁ, ওদের থাকবে হলো গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ মেরিস্টেমেটিক টিস্যু। আর এই যে ক্লাসিফিকেশন এটা ছিল অ্যাকর্ডিং টু ফাংশন, আর এটাও এক্সামের জন্য ডাবল স্টার। তাহলে আমরা মোটামুটি মেরিস্টেমেটিক টিস্যুর তাহলে চার ধরনের আমরা যে ক্লাসিফিকেশনটা আছে সেটা বললাম। তাহলে প্রথম তিনটা ছিল অ্যাকর্ডিং টু অরিজিন, হ্যাঁ, অরিজিনের উপর বেস করে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু লোকেশনের উপর বেস করে আমরা তিনটা পেয়েছি। আর যেটা হলো বাকি যে দুইটা ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন আর আরেকটা হলো অ্যাকর্ডিং টু ফাংশন। এখন আমরা তোমাদেরকে যে টিস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু মানে হচ্ছে যে সকল টিস্যুর গ্রোথটা স্টপ হয়ে গেছে, তার মানে হুইচ গ্রোথ হ্যাজ স্টপড আইদার কমপ্লিটলি, টোটালি তাদের গ্রোথ বন্ধ হয়ে গেছে, অর ফর দ্য টাইম বিং। এই কথাটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা মেরিস্টেমেটিক টিস্যু, যেটাকে আমরা সংক্ষেপে দেখলাম এমটি, মেরিস্টেমেটিক টিস্যু। তো এই মেরিস্টেমেটিক টিস্যু থেকে তোমার হচ্ছে কিছু তোমার হচ্ছে টিস্যু আছে বা সেল আছে যাদের কমপ্লিটলি গ্রোথ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে ওদের আর পরবর্তীতে সেল ডিভিশন হবে না, তখন এটাকে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। আবার আমাদের কিছু কিছু পার্মানেন্ট টিস্যু আছে যেই পার্মানেন্ট টিস্যুগুলা পরবর্তীতে আবার তৈরি হতে পারে। কিভাবে? খেয়াল করো, এই মেরিস্টেমেটিক টিস্যুর তোমার হচ্ছে কিছু কিছু টিস্যু আছে যেগুলা ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য সে পার্মানেন্ট টিস্যু হয়, ঠিক আছে, এবং পরবর্তীতে তার আবারও সেল ডিভিশন পাওয়ার ফেরত পায়, তখন আবার সে মেরিস্টেমেটিক টিস্যুতে পরিণত হয়। তখন এটাকে আমরা বলি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তার মানে এটাকে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তার মানে আমরা যদি কথাটাকে এভাবে বলি যে এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, কিছু মেরিস্টেমেটিক টিস্যু তাদের সেল ডিভিশন পাওয়ার টোটালি লস্ট, তাদের আর কখনোই তাদের তোমার হচ্ছে সেল ডিভিশন পাওয়ার তারা গেইন করবে না, তাকে আমরা বলি পার্মানেন্ট টিস্যু। আর যদি কোনো পার্মানেন্ট টিস্যু যদি পরবর্তীতে আবারও সেল ডিভিশন পাওয়ার, হ্যাঁ, যদি পায়, ঠিক আছে, সেল ডিভিশন যদি তারা আবার করতে পারে, তখন ওই পার্মানেন্ট টিস্যুগুলোকে আমরা বলবো হলো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে এই জন্যই দেখো আমরা যে ডেফিনেশন সেখানে কি বলেছি যে তাদের সেল ডিভিশন পাওয়ার, ঠিক আছে, বা তাদের যে গ্রোথ এটা আইদার টোটালি স্টপ হয়ে গেছে অথবা কিছু সময়ের জন্য তাদের কি হয়েছে, তাদের সেল ডিভিশন পাওয়ারটা তোমার হচ্ছে অফ হয়ে গেছে, তখন এদেরকে আমরা নাম দিচ্ছি হলো পার্মানেন্ট টিস্যু। এখন এই যে পার্মানেন্ট টিস্যু আছে, এই পার্মানেন্ট টিস্যুকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলি হচ্ছে সিম্পল টিস্যু। সিম্পল মানে কি? সিম্পল টিস্যুটা হচ্ছে এদের দুইটা ফিচার আছে, একটা হলো সেম তোমার হচ্ছে তাদের সেম ফাংশন থাকবে, প্লাস তাদের হচ্ছে সেম শেপ, হ্যাঁ, শেপ অর সাইজ, ঠিক আছে, শেপ অর সাইজ থাকবে।
তাহলে খেয়াল করো তাদের সাইজ এবং যদি তাদের শেপ সেম হয়, তাদের ফাংশন যদি সিমিলার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এদেরকে বলছি সিম্পল টিস্যু। আর যদি এই দুইটা জিনিসই ডিফারেন্ট হয়, এই দুইটা জিনিসই ডিফারেন্ট হয় অর্থাৎ ডিফারেন্ট তাদের হচ্ছে সাইজ প্লাস ফাংশন হয়, তাহলে এদেরকে আমরা নাম দিছি হলো কম্পাউন্ড। আর যদি কোনো একটা পার্মানেন্ট টিস্যু তারা বিভিন্ন সাবস্টেন্স সিক্রেট করতে পারে, তাদের সিক্রেশন হয়, তাহলে এই ক্ষেত্রে তাদেরকে আমরা নাম দিব হলো স্পেশাল সিক্রেটরি টিস্যু। এর মধ্যে যেটা সিম্পল টিস্যু, এই সিম্পল টিস্যুকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলি প্যারেনকাইমাগুলো কীরকম, এরকম একটু গোল টাইপের প্যারেনকাইমা এবং এদের ভেতরে তোমার হচ্ছে একটা সেল ভ্যাকিউল থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে, এখানে আমরা দিলাম। পোলেনকাইমাগুলো হচ্ছে একটু তোমার হচ্ছে এটা পলিগোনাল শেপ, ঠিক আছে, পলিগোনাল শেপ, এবং ওদের যে তোমার হলো এই মানে যে তাদের যে তোমার সেল ওয়ালটা আছে, এই সেল ওয়ালটা ইররেগুলারলি ঠিক আছে, ইররেগুলারলি ঠিক হয়। আর যেটা স্ক্লেরেনকাইমা টিস্যু আছে, স্ক্লেরেনকাইমা যে টিস্যুটা আছে, এই টিস্যুটা তোমার হচ্ছে অনেকটাই লম্বা টাইপের হয় এবং এদের যে তোমার হলো সেল ওয়াল, হ্যাঁ, এই সেল ওয়ালটা অনেক ঠিক হয়, ঠিক আছে, সেল ওয়ালটা অনেক ঠিক হয়। তবে স্ক্লেরেনকাইমার মধ্যে কিছু আবার আছে যেগুলোকে স্ক্লেরাইড বলা হয়, এরা আবার একটু শর্ট শেপেরও হতে পারে, শর্ট সাইজেরও হতে পারে। এরপর আসো যারা হলো কম্পাউন্ড টিস্যুর মধ্যে একটা হচ্ছে জাইলেম আর একটা হলো ফ্লেম। তোমরা জানো জাইলেমের চার ধরনের তোমার হচ্ছে সেল থাকে। একটাকে বলা হয় ট্রাকিডগুলো দেখতে কীরকম, ট্রাকিডগুলো দেখতে যেরকম, এটা হচ্ছে ট্রাকিড। তারপর হচ্ছে ভেসেল আছে, ভেসেলগুলো দেখতে এরকম তোমার হচ্ছে নলের মতো অনেকটা টিউব লাইক। তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা আছে, এরা তোমার হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার শেপের হয়। তারপর হচ্ছে জাইলেম ফাইবার আছে, জাইলেম ফাইবারগুলো এরকম তোমার হচ্ছে স্পিন্ডল শেপ বা তোমার হচ্ছে ইলংগেটেড হয়। তাহলে এই যে দেখো চারটা ডিফারেন্ট টাইপের সেল, তাদের ফাংশন আলাদা, তাদের সাইজ আলাদা, এই চারটা সেল মিলে তারা তৈরি করতেছে হলো জাইলেম টিস্যু। একইভাবে ফ্লেমেরও চারটা সেল আছে, একটা হলো তোমার বলা হয় তোমার হচ্ছে একটাকে আমরা বলি সিভ সেল, একটাকে বলা হয় কম্পেনিয়ন সেল, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, তারপর বলা হয় কি ফ্লোয়েম ফাইবার। সো এদেরকে নিয়ে তৈরি হয় হচ্ছে তোমার এই ফ্লোয়েম টিস্যু, এবং এই জাইলেম এবং ফ্লোয়েমের কে একত্রে আমরা বলি কম্পাউন্ড টিস্যু। অনেক সময় এই কম্পাউন্ড টিস্যুকে আমরা কন্ডাক্টিং টিস্যু বলি, ঠিক আছে, বা এটাকে আমরা ভাস্কুলার টিস্যু বা ট্রান্সপোর্ট টিস্যু, ঠিক আছে, বিভিন্ন নামে এটা ডাকা হয়। স্পেশাল সিক্রেটরি যে টিস্যুটা আছে, এটার মধ্যে একটা হলো ল্যাটিসিফেরাস টিস্যু আর হলো গ্ল্যান্ডুলার টিস্যু মানে হচ্ছে যেগুলো গ্ল্যান্ড লাইক, ঠিক আছে, স্যাক লাইক বা গ্ল্যান্ডস থাকবে, ঠিক আছে, এরকম গ্ল্যান্ড লাইক যেখান থেকে বিভিন্ন সিক্রেশন হবে, সেটাকে আমরা বলি গ্ল্যান্ডুলার টিস্যু। আর ল্যাটিসিফেরাস টিস্যু হচ্ছে যেখান থেকে ল্যাটেক্স জাতীয় বস্তু যেগুলো আছে, ঠিক আছে, সেই ল্যাটেক্স কীরকম, যেমন আঠা, যে রাবার, ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যাটেক্স টাইপের যে সকল সাবস্টেন্স আছে, এগুলো যে সকল টিস্যু থেকে রিলিজ হবে বা তৈরি হবে, দে আর কল ল্যাটিসিফেরাস টিস্যু। আর অন্যদিকে গ্ল্যান্ডুলার টিস্যু হচ্ছে যেখান থেকে বিভিন্ন তোমার হচ্ছে সাবস্টেন্স যেমন নেকটার, ঠিক আছে, এই ধরনের পদার্থগুলো তোমার হচ্ছে রিলিজ হবে, তাদেরকে আমরা বলি হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যু তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করছি, সিম্পল, কম্পাউন্ড আর হলো সিক্রেটরি টিস্যু। তাহলে এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিস্যুর ক্লাসিফিকেশন। তো আমরা এই পার্মানেন্ট টিস্যুর ক্লাসিফিকেশনের মধ্যে এই সিম্পল টিস্যু যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মধ্যে যে কিছু ডিফারেন্স আছে এটা একটু পরে আমরা জানবো। তার আগে আমরা আরেকটা জিনিস তোমাকে দেখায় আসি। একটু আগে আমরা যে তোমাকে বললাম যে মেরিস্টেম্যাটিক আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে তাহলে ডিফারেন্সগুলো কি, আমরা একটা ডিফারেন্স তোমাদেরকে ফার্স্টেই বলেছি, এখানে আরেকটু তোমাদেরকে ইলাবোরেটভাবে দেখানো আছে। যেমন মেরিস্টেম্যাটিক যে টিস্যু তার সেলগুলো হচ্ছে ইম্যাচিওর এবং পার্মানেন্টগুলো হচ্ছে ম্যাচিওর এবং তারা নন ডিভাইজেবল। বাট যারা মেরিস্টেম্যাটিক তারা হচ্ছে ইম্যাচিওর অ্যান্ড ডিভাইজেবল। তারপর হচ্ছে সেলগুলো মেরিস্টেম্যাটিকের ক্ষেত্রে লাইভ, জীবিত, এবং এটা লাইভ অর ডেড দুই ধরনের সেল দিয়েই পার্মানেন্ট টিস্যু তৈরি হয়। যেমন আমরা একটু আগে বললাম, যেমন একটু ব্যাক যদি করি, দেখো এই যে আমাদের জাইলেম টিস্যুর মধ্যে এই যে তিন ধরনের টিস্যুর কথা বলেছি, এটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এর মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা দে আর লাইভ, বাকি যে সেলগুলো আছে সেগুলো কিন্তু ডেড সেল। সো এই জন্য দেখা যায় পার্মানেন্ট টিস্যুর মধ্যে লাইভ অ্যান্ড ডেড দুই ধরনের সেলই আমরা পাবো।
সেল ওয়ালগুলো যেগুলো মেরিস্টেমেটিক থিন থাকবে সেলুলোজ দিয়ে তৈরি হবে, আর এদের ক্ষেত্রে থিক থাকবে এবং সেই ক্ষেত্রে সেলুলোজের পাশাপাশি পেকটিন পাওয়া যাবে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, হ্যাঁ তোমার দুইটাই আমাদের এই যে মেরিস্টেমেটিক যে সেলগুলো আমরা রাখছিলাম সেইটার মধ্যে নিউক্লিয়াসটা বেশ বড় ছিল, সাইটোপ্লাজমও অনেক সাইটোপ্লাজম ছিল, থিক সাইটোপ্লাজম ছিল। বাট যেটা আমরা বলছিলাম যে তোমার যেটা হলো পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে খেয়াল করো ভেতরে একটা ভ্যাকিউল আছে, ঠিক আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, বাট সাইটোপ্লাজমের অ্যামাউন্টটা কম ছিল, আর নিউক্লিয়াস যেটা ছিল এটাও কি ছিল, স্মল নিউক্লিয়াস ছিল। সো এই জন্য দেখো এখানে নো ভ্যাকিউলের কথা বলা আছে আর এখানে লার্জ ভ্যাকিউলের কথা বলা আছে। আরেকটা জিনিস হলো যে নো ইন্টারসেলুলার স্পেস, তার মানে এখানে ধরো আমরা যদি দুইটা সেল মিলে একটা টিস্যু হলো, তাহলে খেয়াল করো এদের সেলের মধ্যে কিন্তু কোনো কি পাওয়া যাচ্ছে না, গ্যাপ পাওয়া যাচ্ছে না, বাট এদের সেলের মধ্যে দেখো বেশ বড় সড়ো মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, হ্যাঁ বেশ বড় সড়ো একটা গ্যাপ আছে। সো সেই ক্ষেত্রে দেখো এদের গ্যাপটা আছে বাট এদের কিন্তু কোনো গ্যাপ নাই, ঠিক আছে, তার মানে ইন্টারসেলুলার স্পেস এদের ক্ষেত্রে নো, বাট এদের ক্ষেত্রে কিন্তু ইন্টারসেলুলার স্পেসটা প্রেজেন্ট। এরপর আসো অরিজিন, হ্যাঁ অরিজিনটা এই যে মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে, এটা সাধারণত এমব্রায়োনিক স্টেজ থেকে তৈরি হয়, আর যদি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু হয় তারা পার্মানেন্ট টিস্যু থেকে অ্যারাইজ করে, যেটা আমরা একটু আগে দেখালাম। এরপর আসো পার্মানেন্ট টিস্যু, এটা অলওয়েজ মেরিস্টেমেটিক টিস্যু, সেটাও যখন তার সেল ডিভিশন পাওয়ার কোনো কারণে লস্ট হয়ে যায় তখনই তারা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। তারপর আসো লোকেশনগুলো, সাধারণত এপিক্যাল রিজিয়ন, এখানে মেরিস্টেমেটিক টিস্যুগুলো থাকে, আর পার্মানেন্ট টিস্যুগুলো তোমার হচ্ছে পার্মানেন্ট যে এরিয়াসগুলো যেগুলো গ্রোথ আর হবে না সে সকল জায়গায় পার্মানেন্ট টিস্যু পাওয়া যায়। ফাংশনসগুলো যদি বলি তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে মেইনলি গ্রোথ, হ্যাঁ যেটা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু এরা মেইনলি গ্রোথে হেল্প করে, আর যেটা পার্মানেন্ট টিস্যু সেটা সাধারণত কী করে, ট্রান্সপোর্ট, তারপর মেকানিক্যাল সাপোর্ট, তারপর স্টোরেজ, এই ধরনের ফাংশনগুলো করে থাকে হলো আমাদের পার্মানেন্ট টিস্যু। তাহলে এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট আর হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, এই দুটার মধ্যে ডিফারেন্স। এখন যদি আমরা এই যে পার্মানেন্ট টিস্যুর মধ্যে বলছিলাম যারা সিম্পল টিস্যু তাদের মধ্যে তিনটা টাইপ ছিল, একটা হলো প্যারেনকাইমা, একটা হলো কোলেনকাইমা, আর একটা হলো স্টেরেনকাইমা। সো আমরা যদি এই তিনটার মধ্যে ডিফারেন্স বলি যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা, এদের মধ্যে ডিফারেন্স কি, তাহলে খেয়াল করো প্রথমত প্যারেনকাইমা যেগুলো সেগুলো হচ্ছে যেহেতু তারা লাইভ সেল, সো এরা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, কোলেনকাইমা লাইভ সেল যার কারণে এটাও মেটাবলিক্যালি অ্যাক্টিভ, বাট স্টেরেনকাইমা হচ্ছে ডেড সেল, নো নিউক্লিয়াস নো সাইটোপ্লাজম, যার কারণে ওদের ক্ষেত্রে ওরা হচ্ছে মেটাবলিক্যালি তারা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা ডেড সেল। অন্যদিকে সেল ওয়ালটা প্যারেনকাইমা যেটা এটা হচ্ছে ইকুয়াল থিকনেসের, এই যে এরকম ইকুয়াল থিকনেসের, এবং তোমরা জানো যে তোমার এখানে তোমার হচ্ছে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কিছু ভ্যাকিউলসও থাকবে, এবং এদের সেল ওয়ালটা বেশ পাতলা থাকে, থিন থাকে, যার কারণে ওদের সেল ওয়ালে মেইনলি থাকে হলো তোমার হচ্ছে সেলুলোজ। অন্যদিকে কোলেনকাইমা এটা হচ্ছে আনইকুয়াল থিকনেসের হবে। আনইকুয়াল থিকনেসের আমরা বলছি যে কেন এটা আনইকুয়াল থিকনেসের হবে, কারণ ওদের কিছু কিছু জায়গার মধ্যে কিছু যে জায়গা আছে এই জায়গাগুলোতে তোমার কি থাকতেছে, এই জায়গাটাতে থাকতেছে হলো তোমার পেকটিন থাকে। এই পেকটিন থাকার কারণে এই যে কর্নারগুলো স্পেশালি এই জায়গাগুলোতে তোমার হচ্ছে আনইকুয়াল হয়। আর অন্যদিকে স্টেরেনকাইমাটা এটা হচ্ছে তোমার ঠিক থাকবে এবং তোমার হচ্ছে এই থিকনেসের পিছনে মেইন কারণটাই হচ্ছে লিগনিন। সো এদের সেল ওয়ালটা হচ্ছে নন ইলাস্টিক অ্যান্ড লিগনিন দ্বারা তৈরি হবে। আর কোলেনকাইমাটা হচ্ছে আনইকুয়াল থিকনেস থাকবে। আচ্ছা এরপর আসো যারা হলো প্যারেনকাইমা, এদের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে অ্যান্ড ভ্যাকিউলস থাকবে। আর অন্যদিকে যেটা হচ্ছে তোমার কোলেনকাইমার মধ্যেও তোমার হচ্ছে ফিউয়ার ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ভ্যাকিউল থাকবে, এটা হচ্ছে ফিউ, আর এটাতে হচ্ছে হিউজ পরিমাণ থাকে। আর এদের ক্ষেত্রে এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে, ভ্যাকিউলের কথা ওরা বলছে যে অ্যাবসেন্ট। তবে একটু বলে রাখি, যেহেতু ওদের নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম নাই, ঠিক আছে, অনেক বইয়ে ওই জায়গাটাকে পুরোপুরি কী বলছে, ভ্যাকিউল বলছে। সো সেই ক্ষেত্রে অনেক বইয়ে তুমি দেখবা ভ্যাকিউল প্রেজেন্ট এই কথাটা লেখা আছে। এরপর আসো ইন্টারসেলুলার স্পেস, এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। এদের ইন্টারসেলুলার স্পেস থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে, অ্যাবসেন্ট হতে পারে। বাট যারা স্ক্লেরেনকাইমা এদের ক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেসটা অ্যাবসেন্ট, যদিও পার্মানেন্ট সেলের বেশিরভাগের মধ্যেই ইন্টারসেলুলার স্পেস থাকে, এই দিক থেকে স্টেরেনকাইমাটা একটু ব্যতিক্রম। এরপর আসো যারা হলো প্যারেনকাইমার ক্ষেত্রে ওদের মেইন কাজ হলো সিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ ফুড,
ঠিক আছে। এবং তোমার হচ্ছে এই কোলেনকাইমা যারা, এরাও সেম কাজ করে, সিনথেসিস অ্যান্ড স্টোরেজ। তবে যেহেতু এদের সেল ওয়াল আনইকুয়ালি তোমার হচ্ছে ঠিক থাকবে, এই কারণে এদের কিছু মেকানিক্যাল রিজিডিটি দেওয়ার মতো অবস্থা আছে। আর অন্যদিকে যারা স্টেরেনকাইমার ভেতরে তোমার হচ্ছে এই যে সেল ওয়ালটা পুরোটাই লিগনিন দিয়ে তৈরি হয়, যার কারণে ওদের মেকানিক্যাল সাপোর্টটাই হলো মেইন ফাংশন। তবে সেই সাথে তারা কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপোর্ট, ঠিক আছে, ট্রান্সপোর্ট এই ধরনের ফাংশনও করে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে সিম্পল টিস্যুগুলো ছিল, সিম্পল টিস্যুর মধ্যে একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা হলো স্টেরেনকাইমা। তাহলে এদের যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো তোমাদের বললাম। এটা মূলত তোমাদের পরীক্ষার জন্য এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ অ্যাডমিশন টেস্টে আসে। বইয়ে দেখবা তোমাদের পার্মানেন্ট টিস্যু সম্পর্কে ওরকমভাবে ডিসক্রাইব করা নাই। সো এই কারণে তোমরা এই পার্মানেন্ট টিস্যুর যে বিষয়গুলো আমরা তোমাদেরকে এখন বলছি, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, এমসিকিউ এর জন্য অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এবং বোর্ড পরীক্ষায় যদি চলে আসে তাহলে অবাক হওয়ার কিছু নাই। তাহলে আমরা মোটামুটিভাবে তোমাদেরকে আজকে যেই জিনিসগুলো জানাইলাম, ঠিক আছে, এর মধ্যে তাহলে আমরা তোমাদেরকে আজকে বিভিন্ন ধরনের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর সম্বন্ধে ধারণা দিলাম। আর এর মধ্যে তোমরা মেরিস্টেমেটিক টিস্যুটা খুব ভালো করে পড়ে রাখবা, আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে সিম্পল টিস্যুটা একটু তোমরা দেখে রাখবা এমসিকিউর জন্য, ঠিক আছে। বাকি যে টিস্যুগুলো আছে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। বইয়ে যদি কোনো তোমাদের বইয়ে যদি থাকে তোমরা রিডিং পড়ে রাখতে পারো। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে যে টপিকটা পড়াবো তার নাম হচ্ছে টিস্যু সিস্টেম। তাহলে ওই পর্যন্ত সবাই অপেক্ষা করি, ঠিক আছে। এবং এই যে লেকচারটা আমরা করলাম সেটা খুব সুন্দরভাবে তোমরা লিখে ফেলো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।